হ্যালো, আমি লিপিকা। আজকে আবার চলে এসেছি আমার সানডে ব্লগ নিয়ে। জানো তো, আমার সানডেটা কিন্তু প্রতিবারই এরকমভাবেই শুরু হয় সবজি গোছানোর মাধ্যমে। কারণ সানডেতে যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না, আমি উঠি একটু লেট করে আর আমার হাজব্যান্ড ওঠে অনেক তাড়াতাড়ি। কারণ সে এই সানডেতেই তাড়াতাড়ি করে বাজারে গিয়ে পুরো সপ্তাহের বাজারটা করে নিয়ে আসে আমার ঘুম থেকে ওঠার আগেই। আর আমি ঘুম থেকে উঠেই হাতের সামনে পাই পুরো ব্যাগ ভর্তি বাজার। তারপরে বাজারগুলোকে সুন্দর করে এই ঝুড়িটাতে নামিয়ে রাখি। এই ঝুড়িটা জানো তো আমার বাবা কিনেছিল। আমার বাবা যখন ছিল তখন বাবা এই ঝুড়িটা কিনে দিয়েছিল। ঝুড়িটাতে বাজারগুলো সব তুলে ধুয়ে পরিষ্কার করব। সাথে মাছও নিয়ে এসেছে পুরো সপ্তাহের। এখানে আছে 3 রকমের মাছ: পাবদা মাছ, বড় কাতল মাছ, কেচকি মাছ আর মাংস। এগুলো কিন্তু পুরো সপ্তাহ আমাকে চালাতে হবে একটু একটু করে। তো চলো, বাজার গুছানো পরিষ্কার করা কমপ্লিট। এবার আজকের রান্নাবান্নায় মনোযোগ দেই। সানডেতে যেহেতু অন্যান্য কাজগুলো একটু বেশি থাকে, তাই রান্নাবান্নাটা একটু শর্টকাটে সারার চেষ্টা করি। আজকে যেমন শর্টকাট রান্নাবান্না হচ্ছে সকালবেলার আলু ভাজা, আর দুপুরের লাঞ্চ মেনুতে অনলি চিকেন। আজকে আলু ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে করব, তাই পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেল গরম করে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো, তারপরে পেঁয়াজের সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি। চলো, আমার আলু কাটা ধোয়া সব কমপ্লিট করে চলে গেছে এখন কড়াইতে। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দেবো। তার আগে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। কাজের ফাঁকেই কিন্তু ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো ও চলে গেছে ঠাকুর ঘরে, যেটা ও নিত্যদিনের অভ্যেস। স্কুল থাকলে স্কুলে যাওয়ার আগে ও ঠাকুর উঠিয়ে যায়, গোপুলুকে উঠিয়ে যায়। আর স্কুল না থাকলে এভাবেই সকালবেলা ও উঠিয়ে দেয়। আমার ছোট্ট পুতুল সোনা নিজের কাজ করছে, আর আমিও চলে এসেছি আমার রান্নাঘরে আবার দুপুরে লাঞ্চ মেনু রেডি করতে। আগেই তোমাদের বলেছি আজকে দুপুরের লাঞ্চ মেনুতে বানাবো চিকেনের পাতলা ঝোল। সব সময় কষা কষা মুরগির মাংস খেতে খেতে না একদম মুখে লেগে গেছে। আর আজকে ভাবলাম যে না, আজকে আর কষা মাংস করব না, আজকে পাতলা ঝোল করব। তাই সকাল থেকেই একদম ডিসাইড করে রেখেছি, যে যা বলুক, যে যা খুশি করুক, কিন্তু আজকে কিন্তু আমি পাতলা ঝোলই করব। আর দেখেছি একটা জিনিস, মাংস খাওয়ার থেকেও বেশি মাংসের আলু নিয়ে বড় কাড়াকাড়ি পড়ে যায়। আলু যতই দিই আলু কম পড়ে যায়, তাই আজকে একদম বেশি করে আলু কেটে নিচ্ছি। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এমন হয় যে মাংসের আলু নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়? আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই হয়। তাই আজকে এই যে আলু কেটে নিচ্ছি বেশি করে, কটা আলু দিয়েছি তোমরাই কিন্তু কাউন্ট করে বলো। চলো, আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার টুকরো টুকরো করে কেটে নেব। 4 টুকরো করব না কিন্তু, শুধু এরকম দুটো দুটো করে টুকরো করেছি। এবার মাংসের মশলা রেডি করে নেব। আজকে কিছুই পেস্ট করব না, যেহেতু পাতলা ঝোল করব, তাই সব কিছু কিন্তু কেটে কুচি কুচি করেই দেব। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের ভালো করে খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে এবার পেঁয়াজগুলিকে কুচি 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 করে কেটে নেব যতটা সম্ভব আমার দ্বারা। মনে হচ্ছে না বলো আমি চাকু দিয়ে কত স্পিডে কাজ করছি? আসলে কিন্তু আমি চাকু দিয়ে অনেকটা স্পিডেই কাজ করতে পারি, কিন্তু তারপরেও বলবো ভিডিও স্পিড কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচনো হয়ে যাওয়ার পরে আদাও নিয়ে নিয়েছি। আদাটা যদি খাওয়ার সময় আমার না কামড়ে পড়ে, তাহলে আমার ভীষণ বাজে লাগে। তাই আমি আদা না সবসময় কুচিয়ে দেওয়াটাই পছন্দ করি। এবার রসুন কেটে নিচ্ছি। রসুন বেশি দেব না, রসুন অল্পই দেব। রসুনের খোসা ছাড়ানোর মতো বিরক্তকর কাজ মনে হয় আমার আর কিছুই নেই। এই যে নখগুলোকে বড় করতেই পারি না, সবজি কাটার সময় নখ ভেঙে যায়, তাই আমার নখ না সবসময় ছোটোই থাকে। আর ছোটো নখ দিয়ে যে রসুন কাটতে কতটা বড় প্রবলেম হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো চলো, এবার আদাটাকেও কুচিয়ে নিয়েছি, সাথে রসুনগুলিকেও কুচিয়ে নেব। আদা রসুন সব এটার মধ্যে কুচিয়ে নেব। এই যন্ত্রটা যে আমার কত কাজে লাগে রান্নার সময় সেটা বলে বোঝানো যাবে না। তো চলো, আদা রসুন কুচনো হয়ে গেছে। লঙ্কাও নিয়ে নিয়েছি, একটা টমেটোও দেবো, টুকরো টুকরো করে কেটে নিলাম। এই দিকে আমার আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আলু ভাজাটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আজকে সকালবেলাটা যেহেতু দেরিতে শুরু হয়েছে, আজকে সকালের খাওয়াটা না আমি স্কিপ করে দিয়েছি, ডাইরেক্ট একবারে লাঞ্চ করে নেব। এখন লাঞ্চের তৈয়ারি শুরু করে দিয়েছি। লাঞ্চের জন্য এই যে মাংসের জন্য এখানে আলু ভাজাগুলো দিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে। আমাদের
এক মাস সর্ষের তেল চলে, এক মাস সাদা তেল। আজকে তাই কিছু রান্না হয়েছে সর্ষের তেলের, আর আজকে কিছু রান্না হবে সাদা তেলের। মানে আজকে হচ্ছে ওই দিনটা যেদিন আমরা সর্ষের তেল আবার রেখে সাদা তেল ধরবো। আজকে সকাল থেকেই না ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো ঝুমাঝুম বৃষ্টি না, কিন্তু এরকম ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে অনবরত পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে বাইরের প্রকৃতিটা এত সুন্দর হয়েছিল যে একটু বাইরে গিয়ে তোমাদের দেখানোর লোভটা সামলাতে পারলাম না। প্রকৃতিটাকে দেখে আমার একটা জিনিস মনে হলো, আমরা যেমন মা আসার আগে, পুজো আসার আগে পুরো বাড়ি ঘর ডিপ ক্লিনিং করি, সেরকম প্রকৃতিও নিজেকে পুরো ডিপ ক্লিনিং করে নিচ্ছে। সব ধুলো বালু ময়লা সব পরিষ্কার করে দিচ্ছে এই সুন্দর বৃষ্টিটা দিয়ে। গাছগুলো দেখো, এতদিন বালুতে যে নোংরা হয়েছিল সব পরিষ্কার হয়েছে। আর এই গাছগুলোকে দেখো কত সুন্দর লাগছে। নামটা কিন্তু কমেন্টে জানিও তোমরা। চলো বাইরে গিয়ে প্রকৃতি দেখার আর সময় নেই, মাংস রান্না করে নেব। আজকে মাংস মেরিনেটটা আমি আমার বাবার মতো করেছি। আমার বাবাও জানো তো এরকমভাবে কুচি কুচি সব কিছু কেটে তেল দিয়ে লবণ হলুদ জিরা গরম মশলা সব কিছু দিয়ে মাংসটাকে আগে সুন্দর করে মাখিয়ে নিতেন একটা বাটিতে। বাবা বলতেন মাখানোটা যত ভালো হবে মাংসের স্বাদটাও নাকি ততটাই ভালো হবে। প্রতি রবিবারই জানো তো আমাদের বাড়িতে বাবা নিজের হাতে মাংস এনে মাংস নিজের হাতে রান্না করতেন। অবশ্যই সেটা চিকেন ছিল না, মটন ছিল, কারণ আমার বাবা চিকেন একদমই খেতেন না। তো আমি যেহেতু মাটনটা না আজকে চিকেন রান্না করছি, তাই চিকেনটাই আমি আজকে বাবার মতো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, বাবা শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দিতেন না, আমি কিন্তু দিয়েছি। তো চলো আজকে বাবার মতো করেই সুন্দর করে চিকেনটা মাখিয়ে বাবার মতো করেই রান্না করব। যদিও বাবার হাতে সেই স্বাদটা তো আর কোনোদিনই পাবো না, সেটার কথা এখন আর ভুলেই যেতে হবে। শুধু মনেই থাকবে যে বাবা যে সুন্দর করে মাংস রান্না করে খাওয়াতেন, সেটার টেস্টটাই কিন্তু অপূর্ব ছিল। তখন তো বুঝতাম না, কিন্তু এখন সেটা কিন্তু ফিল করতে পারছি। কথা বলতে বলতে আমার মাখানো মেরিনেট সব হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাংসগুলোকে একটু কড়াইতে একে একে দিয়ে দিলাম। এখন মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা খোলার পর দেখো কি পরিমাণ জল বেরিয়েছে মাংসটা থেকে। মাংসের জলেই কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্না করতে করতে হঠাৎ করে মা এসে পড়লো আমাদের বাড়িতে। মা কিন্তু আগে থেকে কিছুই বলেনি। আসার পরই মা আমার ঘর গোছাতে শুরু করে দিয়েছে। মাকে না কখনোই বলতে হয় না, মা নিজে থেকেই আমার ঘর আসলে পরেই গোছানো শুরু করে দেয়। যেখানে যে কাপড় চোপড় থাকে সব কিছু ভাঁজ করে সব কিছু সুন্দর করে। মা এসেছে যেহেতু মার জন্য একটু মাছের ঝোল রান্না করলাম, সাথে আমার মাংসও রেডি হয়ে গেছে। রান্নাবান্না শেষ, ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আর উপরে যাইনি, নিচে যে কটা ফুল পেয়েছি সে কটাই নিয়ে এসেছি। এবার চন্দন বেটে নেব। একটা জিনিস জানো তো, আজকে নিচে যে কটা ফুল পেয়েছি না, সে কটা ফুলে দিয়েই কিন্তু আমার ঠাকুর ঘরে পুজো রোজ দিন হয়ে যায়। কিন্তু আমি সবসময় একটু বেশি ফুল আনি। আজকে নিচের গাছে সেই এই কটা ফুলই ফুটলো যতটা আমার প্রয়োজন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরে অনেকটা কাজই হয়ে গেছে। ঠাকুরের স্নানের জল রেডি করে নিয়েছি, এখন ঠাকুরকে একে একে স্নান করিয়ে নিচ্ছি। সব ঠাকুরের ফটোগুলোকে সুন্দর করে মুছে পরিষ্কার করে এবার মহাদেবের জলাভিষেক করব। আমি প্রতিদিনই মহাদেবের জল দিয়ে জলাভিষেক করি। এই যে মহাদেবের জলাভিষেক হয়ে গেছে, মহাদেবকে নিজের জায়গায় দিয়ে দিলাম। দুটো সাদা ফুল পেয়েছিলাম, দুটোই মহাদেবের চরণে দিলাম। তারপরে আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে নিলাম। সুন্দর করে গোপাল সোনাকে মুছে একদম পরিষ্কার করে এবার আমার গোপাল সোনাকে সুন্দর করে পোশাক পরিয়ে দেব। আজকে না আমার ইচ্ছে হলো গোপাল সোনাকে একদম সবুজ পরাবো। বাইরের প্রকৃতিটাও দেখলে না কতটা সবুজ কতটা সুন্দর হয়েছিল, ঠিক সেরকমই আমার গোপাল সোনাকেও আজকে আমি সুন্দর করে সবুজ জামা সবুজ টোপর পরিয়ে একদম সুন্দর বানিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও কিন্তু। চলো এবার ফুল দেব, তুলসী পাতা দেব। তুলসী পাতা দিয়ে দিয়েছি রাম ঠাকুরের চরণে। এবার সবখানি ফুল দিয়ে দিচ্ছি। লক্ষ্মী মা, লক্ষ্মীনারায়ণ, রাম ঠাকুর, তারপরে আমার গোপাল সোনা, আমার গন্নু ভাইয়া, মহাদেবকে তো আগেই দিয়েছি, রাম ঠাকুরকেও এবার দিয়ে দিলাম। আর একটা ফুল রেখেছি,
ওইটা থেকে ছিঁড়ে ছিঁড়ে বাদ বাকি যেখানে দিই ওখানে দেব, বাইরে তুলসী তলায় দেব। এবার আরতি করে নেওয়ার পালা। আজকে এত সুন্দর একটা বৃষ্টিমুখর দিনে মা আমার বাড়িতে এসে হঠাৎ করে আমার মনটা না অনেকটাই খুশি করে দিয়েছে। খুব ভালো লেগেছে আজকে মা এসেছে। কিন্তু যাওয়ার সময় না মা একটু বাড়ি থেকেই পায়ে ব্যথা পেয়েছিল, এখানে এসে ব্যথাটা না বেড়ে গেছে, সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। যাই হোক, কালকে জানা যাবে কি হলো, কালকে ডাক্তার দেখানো হবে। এই ফাঁকে আমার আরতিটা হয়ে গেছে। আরতির সময় তো আর এসব জানতাম না, রাতের বেলা যখন এখন ভয়েস দিচ্ছি তখন জানলাম যে মায়ের পায়েটা বেশি ব্যথা করছে। কালকে ডাক্তার দেখালে পরে তোমাদেরও জানাবো কী হয়েছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন আছো, তোমাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে সেগুলিও জানিও। ভালো থেকো তোমরা সবাই সুখে থেকো, শান্তিতে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, বাই বাই।